গুড ইভিনিং, শুভ বিকেল এবং সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এই প্রোগ্রামটা দেখার জন্য। During the lockdown session, I have decided to introduce a channel of my own into YouTube and do some classes for my students so that it can be benefited for them during this lockdown session. এবার শুধু কলেজ স্টুডেন্টসের উদ্দেশ্যে ক্লাস করব বললে হয়তো সংকীর্ণ হয়ে যাব একটু। আমি যদি বলি ব্যাপক অর্থে যে আমি আমার সমস্ত স্টুডেন্টসদের জন্যে, আমার যারা ছোট ছোট ভাই বোনেরাও আছেন যারা পড়াশোনা করছেন কলেজে, তাদের জন্যও এই ক্লাসগুলো উপকৃত হবে যদি তারা এডুকেশন নিয়ে পড়ছেন। Otherwise also, those who see my channel or those who see my program, it will also be beneficial for them. So today precisely, if I tell that about the conduction of my class, I will be conducting a class for 6th semester honors of Tripura University syllabus for undergraduate course. BA 6th semester er chele meyeder course topic ache khub very important topic for all of us, for all those who are studying or all those who are related with research. তাদের একটি টপিক আছে, একটি পেপার আছে যার নাম হলো এডুকেশনাল রিসার্চ, মানে শিক্ষাশ্রয়ী গবেষণা করতে বা গবেষণার পথে এগিয়ে যেতে কী সমস্ত জিনিসগুলি কাজে লাগে বা কী সমস্ত জিনিস জানতে হয়, পড়তে হয়, এই সমস্ত বেসিক কথাবার্তাগুলো তাদের এই পেপারে আছে। আর আমার ক্লাসগুলো বেসিক স্টুডেন্টসদের জন্য থাকে, কারণ যারা এডুকেশন নিয়ে মাত্র কলেজ লেভেলে উঠেছেন এবং ভবিষ্যতে ইউনিভার্সিটি যাবেন, তারপরে আশা করি এমফিল পিএইচডি প্রোগ্রাম জয়েন করবেন। সুতরাং আই ওয়ান্ট টু মেক দ্য বেসিক কনসেপ্টস ক্লিয়ার টু দোজ স্টুডেন্টস দোজ হু আর ইন দ্য কলেজ থেকে বেসিক কনসেপ্টসটা ক্লিয়ার করে যদি বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়, তাহলে বিশ্ববিদ্যালয়তে উঠলে এত বেশি কঠিন হয় না। আমি আমার কথাই যদি বলি, কলেজ লেভেলে অনার্স নিয়ে পড়াশোনা করেছি, তবে কনসেপ্টটা এত ভালো করে আমার ক্লিয়ার ছিল না, কিন্তু আমি নিজে পড়ে অনেক পরিমাণে পড়াশোনা করে নিজের থেকে পড়ে আমি ম্যাক্সিমাম কনসেপ্টসগুলি আমার মধ্যে ক্লিয়ার করে নিয়েছি। কারণ আমি বুঝতে পেরেছি যে বেসিক গোড়াটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে ফার্দার স্টাডি করতে গিয়ে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। I want my students to make their concepts very clear, basic concepts, যেটা একেবারে গোড়া থেকে যে জিনিসটা জানতে হয়, যেটা নিয়ে পড়ছি সেই জিনিসটা সম্পর্কে যদি জানতে হয়, তাহলে বেসিক গোড়া জিনিসটা আমার পরিষ্কারভাবে ক্লিয়ারলি জেনে নিতে হবে, সো দ্যাট ওয়ার আমি ফার্দার স্টাডিজ করব তখন আমার জন্য সেটা অসুবিধা হবে না, বা যে কোনো স্টুডেন্টের জন্য সেটা অসুবিধা হবে না। দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট টু মেক দ্য বেসিক থিংস ক্লিয়ার। বেশি পড়াশোনা করতে গেলে বেসিক জিনিসটা যদি ক্লিয়ার না থাকে, একটা চারতলা বাড়ি বানাতে গেলে তার ভিত্তি যদি মজবুত না থাকে, তাহলে সে বাড়ি ভেঙে যায়। একটা পরিবারের ভিত্তি যদি ভালো না থাকে, মা বাবা যদি ভালো শিক্ষা না দিতে পারেন, তাহলে পরিবার ভেঙে যায়। সুতরাং পড়াশোনাও সেম, বেসিকটা যদি ভালো না থাকে, তাহলেই উপর দিয়ে পড়াশোনা করে গবেষণা করে কোনো লাভ হয় না। সুতরাং আজকের টপিকটা প্রিসাইসলি ফর এভরিবডি, এডুকেশন ইজ এ সাবজেক্ট ফর এভরিবডি। সবাই এডুকেশনটাকে বোঝে, এডুকেশন জানে, কারণ শিক্ষা এমন একটি বিষয় যেটা আমাদের জীবনের সঙ্গে জড়িত। সুতরাং এই বিষয়টা সবের জন্য, এবং আই প্রিসাইসলি ডেডিকেট দিস ক্লাস ফর দ্য স্টুডেন্টস অফ বিএড। প্রথমত আমার সবগুলি ক্লাস ম্যাক্সিমাম বিএডের ছাত্রের জন্য থাকবে, কারণ বিএডে এই সব টপিকসগুলো আছে, কারণ বিএড ডিলস উইথ টিচার এডুকেশন, কাজে এই সবগুলো বিএডে আছে। এবং 6th সেমিস্টার অনার্স অফ কলেজ আন্ডার গ্রাজুয়েট লেভেল, যার সিলেবাসের মধ্যে আছে এডুকেশনাল রিসার্চ। আজকের টপিক হলো কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ, পারপাস অফ এডুকেশনাল রিসার্চ, ডিফারেন্ট টাইপস অফ এডুকেশনাল রিসার্চ। কনসেপ্ট মানে ধারণা, শিক্ষামূলক গবেষণার ধারণা। পারপাস মানে প্রয়োজনীয়তা, কেন, কি তার পারপাস, নিড, তার প্রয়োজনীয়তাটা কি, কেন এডুকেশনাল রিসার্চটা করতে হয়। এবং ডিফারেন্ট টাইপস অফ রিসার্চ, কি বিভিন্ন রকমের রিসার্চগুলো আছে, সেগুলো আমাদের জেনে নিতে হবে। এবার কনসেপ্টটা যদি প্রথমত ক্লিয়ার বলতে চাই, তাহলে এটাই বলবো, রিসার্চ ইজ ডিফাইন্ড অ্যাজ এ হিউম্যান অ্যাক্টিভিটি বেসড অন ইন্টেলেকচুয়াল অ্যাপ্লিকেশন in the investigation of matter. The primary purpose is for discovering, interpreting, and the development of methods and systems for the advancement of human knowledge on a wide variety of scientific matter of our world and the universe. Research, রি মানে আবার, সার্চ মানে
খুঁজে বের করা, আবার খুঁজে বের করা। কখন আবার খুঁজে বের করব? যখন সমস্যা হবে। সমস্যা জীবনের সব ক্ষেত্রেই থাকে, এবং আমরা সবাই জীবনে বাঁচতে গেলে গবেষক। আমরা সবাই ছোট ছোট জিনিস নিয়ে প্রত্যেক দিন আমাদের জীবনে গবেষণা করে থাকি, এবং তার কোনো না কোনো একটা রেজাল্ট আমরা বের করে থাকি। হ্যাঁ, সো উই অল আর রিসার্চার্স ইন আওয়ার লাইফ। আমরা সবাই কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে আমরা ছোট ছোট এক একজন গবেষক। কারণ সন্তানের পেটে ব্যথা হয়, কেন পেটে ব্যথা হয় সেটা মা খুঁজে বের করে নেন, মা গবেষক। সন্তান পড়াশোনা করছে না, কেন পড়াশোনা করছে না, বাবা খুঁজে বের করে নেন, তার কারণ, বাবা গবেষক। সুতরাং সবাই আমরা গবেষক, কারণ আমরা সার্চ করছি ওয়ার দেয়ার ইজ এ প্রবলেম। যখন কোনো সমস্যা হবে তখনই সেটা নিয়ে আলোচনা হবে, এবং তখনই সেটা নিয়ে আমরা তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করব, যেটাকে আমরা বলবো রিসার্চ। উই আর রিসার্চিং the solution of the problems that has arisen today. ওকে, এই যে করোনা ভাইরাসের যে সিচুয়েশনটা এখন আমাদের সবার লাইফে চলছে, এটাও কিন্তু রিসার্চেরই ফল। ভাইরাসটা লিক হয়ে গেছে চায়না থেকে, এটাও রিসার্চেরই ফল, দ্য নেগেটিভ ইফেক্ট অফ রিসার্চ। হ্যাঁ, এই ভাইরাসটাকে ওরা হয়তো কোনো ভালো ওষুধ বানানোর জন্য বা কোনো রোগের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে ছিল, কিন্তু হয়তো বা বাই চান্স বা নোয়িংলি, আমি জানি না, নানা মুনি নানা মত, নোয়িংলি বলা গেলেও ঠিক আছে, বা বাই চান্স বলা গেলেও ঠিক আছে, এই ভাইরাসটা লিক হয়ে আজকে পৃথিবীতে কত বড় একটা সমস্যা দেখা দিয়েছে। এবং এটা নিয়েও গবেষণা হয়েছে, গবেষণা চলছে, এটা নিয়েও গবেষণা চলছে বলে আমরা আজকে ঘরে বসে বসে নিউজ চ্যানেলসগুলো দেখে বলতে পারি যে এটার ভ্যাকসিন আমাদের কাছে হয়তো 12 মাস বা 15, 16, 18 মাসের মধ্যে এটার ভ্যাকসিনও তৈরি হয়ে চলে আসবে। ইট ইজ অলসো বিকজ অফ রিসার্চ। দ্য সায়েন্টিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, দে আর রিসার্চিং অন this particular issue to find out vaccine or any kind of medicine for this for the treatment of coronavirus. আমরা সবাই ইতিমধ্যে এটাই জানি যে করোনা ভাইরাস is continuing, is a process of research again, because all over the world people are, the scientists, the doctors, they are researching on how to minimize the problem of this present situation. এবার আজকে সকালে দেখছিলাম একটা গুগলে পড়ছিলাম, দেখছিলাম যে করোনা ভাইরাসকে ফাইট করতে পেরেছে সবচেয়ে ভালোভাবে জার্মানি, 2 নম্বরে ভারতবর্ষ। মানে উই আর সো লাকি অ্যান্ড উই আর ট্রাইং টু ফেস ইট। আমরা খুব লাকিলি জিনিসটাকে ফেস করতে পারছি, এবং আমাদের মৃত্যুর হার আছে জার্মানির সবচেয়ে কম, সবচেয়ে ভালো সময় জার্মানি রিকভার করছে। 1 নম্বরে, 2 নম্বরে ইন্ডিয়া, 3 নম্বরে স্পেন, 4 নম্বরে ইটালি, 5 নম্বরে ফ্রান্স, 6 নম্বরে ইউএস। এইভাবে চলছে। এই তথ্যগুলো আমরা কোত্থেকে পেলাম? গবেষণা থেকে পেলাম, রিসার্চ থেকে পেলাম। এবার রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন designed to develop or contribute to generalizable knowledge about the variable one is interested. ইন্টারেস্টটা খুব ইম্পর্ট্যান্ট। রিসার্চ করার আগে আমি কি বিষয় নিয়ে গবেষণা করব, বা একজন গবেষক কি বিষয় নিয়ে গবেষণা করবেন, সেই বিষয়টা সম্পর্কে ইন্টারেস্ট, আগ্রহ থাকা চাই। আগ্রহ যে বিষয়ে থাকবে সেই বিষয়টা নিয়েই গবেষণা করা হবে। ছোটো মোটো কলেজের একটা প্রজেক্ট করে নিলাম মানে গবেষণা হয় না, এটা জাস্ট একটা ফর্ম্যালিটি হলো যে কিভাবে গবেষণাটা করতে হয়, কিভাবে কাজ করতে হয়। ইট ইজ জাস্ট এ ফর্ম্যালিটি, ওকে। বাট গবেষণা রিয়েল লাইফে যদি আমরা দেখি, তাহলে গবেষণা করে কোনো একটা নতুন তত্ত্ব বের করতে হয়, এবং তত্ত্বর মাধ্যমে তথ্য দিতে হয়, ওকে। থিওরি বের করতে হয়, থিওরির মাধ্যমে ইনফরমেশন দিতে হয় টু দ্য ওয়ার্ল্ড দ্যাট দিস টাইপ অফ প্রবলেমস অ্যান্ড সলিউশন বের করা হয়েছে বাই দ্য রিসার্চার, ওকে। সো ইট ইজ অ্যান আর্ট অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। Research means to search for a knowledge. It is a scientific and systematic research for information on a specific topic. একটা পার্টিকুলার টপিক নিয়ে রিসার্চ করা যেতে পারে, হ্যাঁ। এবং শিক্ষাবিজ্ঞান বিষয়ে রিসার্চ করার অফুরন্ত টপিক রয়েছে আমাদের কাছে। স্কুল এডুকেশন আছে, স্কুল এডুকেশনকে আমরা নানা ভাগে বিভক্ত করে নিতে পারি। আঙ্গনওয়াড়ি এডুকেশন আছে, প্রি প্রাইমারি যেটাকে আমরা বলি, প্রাইমারি এডুকেশন আছে, সেকেন্ডারি এডুকেশন আছে, জুনিয়র সেকেন্ডারি আছে, হায়ার সেকেন্ডারি আছে, কলেজ লেভেল আছে, হায়ার এডুকেশন আছে। So many things, teacher education is there, women education is there,
then male-female ratio of education is there, then so many topics of research under education, and there are many topics of research under any subject. কারণ পৃথিবীতে যতটুকু বিকাশ হয়েছে, যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, সব কিছু রিসার্চেরই ফল। সবাই গবেষণা করেছেন, বিজ্ঞানীরা গবেষণা করেছেন, গতিকেই আজকে আমরা পৃথিবীতে এত ডেভেলপমেন্ট পেয়েছি। আমরা এই যে ক্লাসটা করছি, এটাও তো ডেভেলপমেন্ট। ইট ইজ অলসো বিকজ অফ রিসার্চ, প্রযুক্তির গবেষণা, প্রযুক্তিগত গবেষণার কারণে আজকে আমি আমার স্টুডেন্টসদের মুখোমুখি হতে পারছি। অ্যাটলিস্ট আমার কথাগুলো ওদেরকে পৌঁছে দিতে পারছি, বলে দিতে পারছি ঘরে বসে বসে লকডাউন সেশনে। অ্যাটলিস্ট একটা ক্লাস যদি দিনের বেলা শুনতেও পারে বা দেখতে পারে, একটু কিছু জ্ঞান হলো, একটু কিছু নলেজ হলো। হ্যাঁ, ওইটাই একমাত্র উদ্দেশ্য গবেষণার উদ্দেশ্য। পজিটিভলি যদি আমরা দেখি তাহলে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, নেগেটিভলি যদি আমরা দেখি তাহলে ধ্বংসের মুখে আমরা এগিয়েছি। গবেষণা কিন্তু আমাদের হাতে অনেক ধ্বংসাকার জিনিসগুলো এনে দিয়েছে, নেগেটিভ এলিমেন্টস অনেক এনে দিয়েছে। কাজেই গবেষণার পজিটিভ রেজাল্টসও আছে, নেগেটিভ রেজাল্টসও আছে, বাট ইন্টারেস্ট ইজ ইম্পর্ট্যান্ট। যখন গবেষকের ইন্টারেস্ট হবে বা গবেষক যখন আগ্রহ দেখাবে যে কোনো একটা সাবজেক্টে, সেই সাবজেক্ট বা সেই বিষয় নিয়ে সেই গবেষক ভালো করে রিসার্চ করতে পারবে, কারণ তার ইন্টারেস্টটা খুব দরকার। কোন বিষয়ে সে কাজ করতে চায়, কোন বিষয়ে সে জ্ঞান অর্জন করতে চায়, সে অন্যদের জানাতে চায়, বলতে চায়, ছোট একটা গবেষণার মাধ্যমে, বড় একটা গবেষণার মাধ্যমে বলতে চায় যে কী ধরনের পরিবর্তন আনা যেতে পারে। এবং গবেষণা সবসময় পরিবর্তন এনেছে। রিসার্চ হ্যাজ অলওয়েজ ব্রট চেঞ্জ ইনটু আওয়ার লাইফ। পারপাসটা বলবো, সেকেন্ড পয়েন্টে চলে যাব। পারপাস মানে কেন রিসার্চটা কেন করা হবে, হোয়াট ইজ দ্য পারপাস। যদি রিসার্চ না হতো তাহলে আমরা বোধহয় এত ডেভেলপ হতে পারতাম না। এত যে মডার্ন টেকনোলজিস, মডার্ন গেজেটস we are using, and we know so many things. So it is all because of research. So in a way we are thankful to research. At the same time we should feel bad because of the negative effects of research into our lives. এই যে ভাইরাসটা পৃথিবী জুড়ে মানুষ মারা যাচ্ছে, প্রত্যেক দিনই শোনা যায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এটাও কিন্তু একটা সাইড ইফেক্ট, একটা নেগেটিভ সাইড ইফেক্ট অফ রিসার্চ করতে গিয়েই ল্যাবরেটরি থেকে জিনিসটা, ভাইরাসটা লিক আউট হয়। আর লিক আউট হওয়ার ফলে হারে হারে মানুষ মারা যাচ্ছে প্রত্যেকটা দেশে। পৃথিবী জুড়ে সংকট, এবং এই সংকটের সম্মুখীন আমাদের বোধহয় আগামী আরও 20 বছর করতে হবে। এই সংকটটাকে কাটিয়ে উঠতে, এই সংকটটাকে নিয়ে আবার দাঁড়াতে, বাঁচতে 20 বছর লেগে যাবে। আমরা 20 বছর 22 বছর কিন্তু পিছিয়ে গেছি। Okay, so I will just discuss about the purpose now. Purpose এর 1 নম্বরে হবে to gain familiarity with the phenomenon to achieve new insight into it. একটা ফেনোমেনা, একটা কন্ডিশনের সঙ্গে আমার নিজেকে পরিচিত হতে হবে, যে কোনো গবেষককে পরিচিত হতে হবে, এবং সেটা সম্পর্কে নতুন ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, ইন মানে অন্তর, সাইট মানে দৃষ্টি, অন্তর্দৃষ্টি গড়ে তুলতে হবে। কারণ অন্তর্দৃষ্টি ছাড়া গবেষণা হবে না। উইদাউট ইনসাইট research is not possible. To portray accurately the characteristics of particular individual situation or a group, যে জিনিসটা নিয়ে গবেষক কাজ করবে সেই জিনিসটার প্রকৃত স্বরূপটা খুঁজে বের করতে হবে। প্রকৃত স্বরূপটা কি সেটা বলতে হবে, সেটা বুঝিয়ে দিতে হবে গবেষণার মাধ্যমে। গবেষণা একটা টপিক থাকবে বা একটা ইন্টারেস্টেড টপিক থাকবে, সেটা বুঝিয়ে দিতে হবে। To test a hypothesis of causal relationship between variable, একটা হাইপোথিসিস থাকতে হবে। হাইপোথিসিসের মানে হলো ধারণা, একটা ধারণা গঠন করে চলতে হবে। আমরা সবাই জানি, আমরা গবেষণা যারাই করেছি বা যারা করছি বা যারা করব, আমাদের এটা জানা উচিত বা আমরা এটা জানি যে হাইপোথিসিস গঠন করতে হয়। হাইপোথিসিস হলো প্রকল্প, বা আমরা সরল বাংলায় বলতে পারি ধারণা। এক রকমের ধারণা গঠন করে ফিল্ডে কাজ করতে যেতে হয়, বা ফিল্ড বলতে আমার গবেষণার জগৎ, যে জগৎটা নিয়ে গবেষক কাজ করবেন। এবার ডিফারেন্ট টাইপস অফ রিসার্চের মধ্যে রয়েছে হিস্টোরিক্যাল রিসার্চ 1 নম্বরে, 2 নম্বরে ডেসক্রিপটিভ রিসার্চ, আর 3 নম্বরে এক্সপেরিমেন্টাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চ মানে ঐতিহাসিক গবেষণা। ঐতিহাসিক গবেষণা কাকে বলে? ঐতিহাসিক গবেষণা হলো
ইতিহাসের কোনো বিষয় সম্পর্কে নিয়ে যখন আমরা গবেষণা করি বা যে কোনো গবেষক যখন গবেষণা করেন সেটাকে বলা হয় ঐতিহাসিক গবেষণা। এবার ঐতিহাসিক গবেষণার দু রকমের সোর্স আছে। সোর্স মানে উৎস। দু রকমের উৎস আছে। প্রথম উৎস হলো প্রাথমিক উৎস, 2 নম্বর উৎস হলো গৌণ উৎস। প্রাথমিক উৎস হলো কোনো ঘটনাকে প্রত্যক্ষ করে যখন তথ্য সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উৎস বলে। কোনো ঘটনাকে যখন সামনাসামনি আমরা দেখে তার থেকে যখন ইনফরমেশনসগুলো কালেক্ট করি, তথ্যগুলো যখন কালেক্ট করি, তখন সেটাকে বলা হয় প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স। গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স হলো যখন আমরা সেটাকে প্রত্যক্ষ দর্শন করতে পারলাম না, আমরা গল্পটা শুনলাম আশেপাশে মানুষের কাছ থেকে, দ্য কালেক্টেড ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করলাম সেটার মাধ্যমে যখন একটা সোর্স কালেক্ট করা হবে গবেষণার জন্য, সেটাকে বলা হবে সেকেন্ডারি সোর্স। এই জিনিসগুলো হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে আসে। তারপরে হিস্টোরিক্যাল রিসার্চের নানা স্টেপস থাকবে, প্রিন্সিপালস থাকবে। স্টেপসের মধ্যে থাকবে সমস্যা নির্দেশ এবং সংজ্ঞা। সমস্যাটা কি সেটা নির্দেশ করা এবং সেটাকে সংজ্ঞা করা। প্রয়োজনীয় তথ্যের নির্দিষ্টীকরণ, কী রকমের তথ্য গবেষক চাইছেন সেই তথ্যগুলোকে নির্দিষ্টীকরণ করে দেওয়া, যে কী রকমের তথ্য আমি চাইছি। ওভারঅল একটা বড় বিষয় নিয়ে কাজ করা যাবে না, ছোটোভাবে কাজ করতে হবে, ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তারপর হলো তথ্যের বিচার। এবার তথ্য যেটা, ইনফরমেশন যেটা কালেক্ট হবে সেটার বিচার করতে হবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে। তথ্য সংগ্রহ তথা উপস্থাপন ও তথ্য বিশ্লেষণ। উপস্থাপন করতে হবে, সংগ্রহ করতে হবে, উপস্থাপন করতে হবে, বিশ্লেষণ করতে হবে। অ্যানালিসিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ রিসার্চ। ডেটা অ্যানালিসিস, আমরা ডেটা যেটা কালেক্ট করি সেটাকে আমরা অ্যানালিসিস করি। ডেটা অ্যানালিসিস না করলে, ডেটা বিশ্লেষণ না করলে ফাইন্ডিংস বের হয় না। হ্যাঁ, তার ফাইন্ডিংসটা বের করতে হলে অ্যানালিসিস করতে হয়, এবং অ্যানালিসিস অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ রিসার্চ তার অ্যানালিসিসটা আলাদা আলাদা করে হবে। হিস্টোরিক্যাল রিসার্চের এক রকমের অ্যানালিসিস হবে, ডেসক্রিপটিভের একরকম হবে, এক্সপেরিমেন্টাল একরকম হবে। ওকে, সেকেন্ড টাইপ অফ রিসার্চে যদি আমি চলে যাই তাহলে এটা হবে ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে আমাদের কাছে আছে আবার কয়টা ভাগে, 6টা ভাগে বিভক্ত আছে। 1 নম্বর হলো অবজারভেশনাল মেথডস, বড় বড় বিভাগগুলি বলছি, আরও ছোট ছোট ভাগও আছে। প্রথমটা হলো অবজারভেশনাল মেথড, 2 নম্বর হলো কেস স্টাডি, 3 নম্বর হলো সার্ভে মেথড, 4 নম্বর আর্কাইভাল রিসার্চ, 5 নম্বর লঙ্গিটিউডিনাল রিসার্চ, 6 নম্বর ক্রস সেকশনাল রিসার্চ। Now let me tell you what is observational methods. As the word itself says, observation মানে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের মাধ্যমে কোনো গবেষণা চালিয়ে যাওয়া, সেটাকে বলে অবজারভেশনাল মেথডস। পর্যবেক্ষণ ছাড়া তো গবেষণা হবে না, পর্যবেক্ষণ তো করতেই হবে। একটা কিছুকে অবজার্ভ না করলে তার সম্পর্কে তথ্য কিভাবে কালেক্ট হবে? সো প্রথম হলো অবজারভেশনাল মেথড। 2 নম্বর আছে কেস স্টাডি। নাও হোয়াট ইজ এ কেস? কেস মানে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা। যেমন উকিলদের ক্ষেত্রে আমরা শুনি কেস, উকিল কেস লড়ে। উকিল কেস লড়ে মানে উকিল যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করে, করে সেটার সম্পর্কে তথ্য কালেকশন করে জাজের কাছে প্রস্তুত করে। সুতরাং কেস স্টাডি যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেটা একটি স্টুডেন্ট নিয়ে কেস স্টাডি হতে পারে। হ্যাঁ, যেমন সাইকোলজিতে কেস স্টাডি আছে, টু স্টাডি অ্যাবাউট দ্য ব্যাকওয়ার্ড চিলড্রেন অর টু স্টাডি অ্যাবাউট দ্য স্লো লার্নার্স। তো স্লো লার্নার্সের মধ্যে আমরা একজনকে সাবজেক্ট হিসেবে নিতে পারি, দুজনকে সাবজেক্ট হিসেবে নিতে পারি, দ্যাট ইজ কল্ড এস কেস। এবার যে কোনো একটি বিষয় সম্পর্কে যখন তথ্য কালেকশন করা হবে, গবেষণা করা হবে, সেটাকে বলা হবে কেস স্টাডি। তারপরে হলো সার্ভে মেথডস। সার্ভে আমরা সবাই জানি, ফিল্ড ওয়ার্ক করতে হয়, ডেটা কালেকশন করতে হয়। রিসার্চ করতে হলে ডেটা কালেকশন করতে বাইরে যেতে হয়। বাইরে বলতে যেটা সিলেক্টেড এরিয়া অফ স্টাডি, ওইটাতে গিয়ে তথ্য কালেকশন করে নিয়ে আসতে হয়, দ্যাট ইজ কল্ড এজ সার্ভে মেথড। সার্ভে মানে গিয়ে তথ্য আনা, গিয়ে ডেটা কালেক্ট করে আনা। Archival research means the things which are stored in the museum, and when we go and find out those things, we study from those things, that is called as archival research. Then longitudinal research হলো একই দলকে বিভিন্ন সময়ে পরীক্ষা করা। ফর এক্সাম্পল, সাপোজ একটি শিশুর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে নিয়ে যদি স্টাডি করা হয়, সেই শিশুটাকে দীর্ঘদিন অ্যানালাইসিস করতে হবে। সেই শিশুটাকে জন্ম থেকে অন্তত পক্ষে
তার ইয়ে পর্যন্ত, শৈশবকাল পর্যন্ত, চাইল্ডহুড পর্যন্ত স্টাডি করতে হবে। অ্যাডোলেসেন্স সাইকোলজি আলাদা আছে, চাইল্ডহুড সাইকোলজি আলাদা আছে, বা তার ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করা, বা তার বিহেভিয়ার নিয়ে স্টাডি করা, তার পড়াশোনা ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করা, ইত্যাদি ইত্যাদি, এনিথিং। ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস ফর মেনি ইয়ার্স। একটাই বিষয়কে বারবার নিরীক্ষণ করা, বারবার পরীক্ষণ করা, দ্যাট ইজ কল্ড এস লঙ্গিটিউডিনাল স্টাডি। এবং ক্রস সেকশনাল রিসার্চ হলো নির্দিষ্ট সময়ে দলের সকলকে পরীক্ষা করা। একটি দল নিয়ে কাজ করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে, এবং সেই একটি দলের মানুষকে এক সময় একসঙ্গে পরীক্ষা করা, দ্যাট ইজ কল্ড এস ক্রস সেকশনাল রিসার্চ। এবার দ্য নেক্সট ওয়ান ইজ এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চের অর্থ আমরা সবাই জানি। এক্সপেরিমেন্টাল রিসার্চ মানে কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করা বা কোনো কিছুকে পরীক্ষণ করা। এবার পরীক্ষণ করতে হলে পরীক্ষণটা যথারীতি সময় মতো হতে হবে। পরীক্ষণে একটা সময় নির্ধারিত করা থাকতে পারে। পরীক্ষণের ডেটাগুলো আলাদা হবে, কার উপরে পরীক্ষণ হবে, কি ধরনের পরীক্ষণ হবে, কেন হবে, সেই উদ্দেশ্যগুলো নির্ধারণ করে তারপরে এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে। এক্সপেরিমেন্টাল রিসার্চের উদাহরণ হতে পারে থর্নডাইকের ভুল সংশোধন তত্ত্বতে যে বেড়াল নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তনের তত্ত্বতে যে কুকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, অপারেন্ট কন্ডিশনিংয়ে ডক্টর বি.এফ. স্কিনার পায়রা বা ইঁদুরকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করেছিলেন, বা ইনসাইটফুল থিওরি অফ লার্নিং বা গেস্টাল্ট থিওরি অফ লার্নিং যেটা আমরা বলি, যেখানে শিম্পাঞ্জি সুলতান, শিম্পাঞ্জিটার নাম ছিল, সুলতানকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং সুলতানকে পিঞ্জিরাতে বন্ধ করে রাখা হয়েছিল, নির্ধারিত সময় ছিল, তাকে খাবার দেওয়া হয়েছিল, সে কি করে না করে অবজার্ভ করা হয়েছিল। সেই ধরনের রিসার্চকে বলা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চ। ওকে, সো হিস্টোরিক্যাল রিসার্চ কাকে বলে বললাম, ডেসক্রিপটিভ রিসার্চ বললাম। ডেসক্রিপটিভ রিসার্চে হলো ডেটা কালেকশনের উপরে ডিপেন্ড করবে। ইট উইল ডিপেন্ড অন ডেটা কালেকশন, তথ্য ইনফরমেশন কালেকশন, অ্যান্ড দেন অ্যানালিসিস, অ্যান্ড দেন ফাইন্ডিং আ রিপোর্ট। আর এক্সপেরিমেন্টাল রিসার্চ ইট উইল বি টাইম বাউন্ড, সময় নির্ধারিত করা থাকবে এবং সময় নির্ধারিতর মধ্যে সেই কাজগুলো করবে এবং লক্ষ্য করা হবে, প্রত্যেকটা জিনিসকে লক্ষ্যর মধ্যে রাখা হবে, একটা টাইম সেটিং করে রাখা হবে যে ওই টাইমের মধ্যে সেই আমার গবেষণার বস্তুটা কী রকমের কাজ করছে, কি রেসপন্স করছে, হ্যাঁ, ওই জিনিসটাকে এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে দিয়ে রাখা হবে। এবার third topic of my today's discussion will be classification of research. Classification korte amra basically 3 types of classification of research is there. One is fundamental research, one is applied research, and the third is action research. Now what is fundamental research? Fundamental research ke bangla amra bolte pari মৌলিক গবেষণা। মৌলিক গবেষণা মানে সবের লাইফে যখন কোনো একটা ফান্ডামেন্টাল সমস্যা অ্যারাইজ হবে, সাপোজ উদাহরণ, ফর এক্সাম্পল, ইফ আই টেল দ্যাট there is scarcity of food in the country, for example, okay, খাদ্য ভাণ্ডার দেশে শেষ হয়ে যাচ্ছে, উদাহরণস্বরূপ বললাম। হ্যাঁ, এবার এটা নিয়ে বিজ্ঞানীরা সলিউশন করতে বসবেন, যে কি ধরনের গবেষণা করতে বসবেন, যে কি ধরনের প্রকল্পগুলো গঠন করলে খাদ্য সমস্যা মিটে যাবে, বা দেশে যেভাবে পপুলেশন বাড়ছে সেই পপুলেশন আন্দাজে চাকরি নাই, সেই পপুলেশন আন্দাজে খাওয়া নাই, জমি নাই, কিছু নাই, তো ওদেরকে প্রোভাইড করার জন্যে গবেষণা হবে কি করা যেতে পারে, চাকরি কোন কোন ক্ষেত্রে বাড়ানো যেতে পারে, এই জিনিসগুলো নিয়ে যখন গবেষণা হবে, মৌলিক দ্য ফান্ডামেন্টাল থিংস অফ লাইফ, এটাকে বলবে ফান্ডামেন্টাল রিসার্চ। তারপরে হবে অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চকে বাংলায় বলবে ফলিত গবেষণা। ফলিত গবেষণা মানে যে জিনিসটা ফল দেবে, যে জিনিসটা রেজাল্ট দেবে, হ্যাঁ, কোনো ফিল্ডে যাবে, কোনো প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যাবে, গিয়ে কাজ করবে এবং সেটাকে অবজার্ভ করবে, দেখবে, বুঝবে, ডেটা কালেকশন করবে, ওইটা হলো অ্যাপ্লাইড রিসার্চ। তারপর আছে অ্যাকশন রিসার্চ, দ্য থার্ড ইজ অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ মানে যে কোনো একটা অ্যাকশন। অ্যাকশন রিসার্চকে আমরা বাংলায় বলতে পারি সক্রিয় গবেষণা। সক্রিয় গবেষণা আমরা সবাই করে থাকি। একজন টিচার যখন ক্লাসে গিয়ে ঢোকেন তখন ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি করছে ক্লাসে, এবার সেটাও একটা পরিস্থিতি যেটা একজন টিচারকে ওভারকাম করতে হয়। কিভাবে ক্লাসটাকে শান্ত করব, শান্ত করে আমার ক্লাসটা উপস্থাপন করব, প্রেজেন্ট করব, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো দ্য টিচার ফাইন্ডস আউট আ সলিউশন how to control the students in the class. It is up to the teacher what kind of technique the teacher will use. You don't be strict, no need to be strict. You can apply your friendly principles
to be friendly with the students, and they will be quiet in your class. তারপর যেমন আমি আমার ক্লাসে গিয়ে দেখলাম যে বেঞ্চ ভেঙে গেছে দুটো, হ্যাঁ, এবার দুটো বেঞ্চ ভেঙে গেছে, এই দুটোতে ছেলেমেয়ে বসতে পারছে না, ছেলেমেয়েদের জন্য মারাত্মক বড় সমস্যা, ওরা আমার কাছে তুলে ধরলো অ্যাজ এ টিচার, হুএভার ইজ এ টিচার। তারপরে সেই সলিউশনটা কিভাবে করা হলো সেটাকে বলে অ্যাকশন রিসার্চ। তাৎক্ষণিক সমাধান করা, তাৎক্ষণিক গবেষণা করাকে বলা হয় অ্যাকশন রিসার্চ। তাৎক্ষণিক সমস্যা, তাৎক্ষণিক সলিউশন, তাৎক্ষণিক তার সমাধান, এটাকে বলা হয় অ্যাকশন রিসার্চ। ঠিক আছে? সো দিস ইজ এ বেসিক ক্লাস অফ রিসার্চ টুডে ফর প্রিসাইসলি ফর 6th সেমিস্টার, বিকজ এই ইউটিউব চ্যানেল খোলার পিছনে রয়েছেন আমার স্টুডেন্টসরা, যারা বলছেন যে ডেইলি একটা ক্লাস যদি হয় তাহলে, আই অলসো থিঙ্ক দ্যাট সিন্স উই আর ইনটু দ্য লকডাউন সেশন নাও, so at least one class, if it is uploaded every day, it will be benefited for all the students, and even for the students of B.Ed also, M.Ed also, whoever wants to see this program and whoever wants to see the channel. So I thank everyone. I hope that the 6th semester students precisely have learned and have understood about the basic things of research. কারণ ওই যে আবার বলি, বেসিক জিনিসগুলি যদি পরিষ্কার না হয় তাহলে শেখা হবে না, তাহলে ফার্দার লার্নিং যতই হোক সেই লার্নিংটা পারফেক্ট হবে না, কারণ গোড়া মজবুত হবে না। গোড়াটা মজবুত করে তুলো, গোড়াটা মজবুত করে না তুললে your learning is of no use until you know what you are learning. You have to know what you are learning. কাজেই this was the class for 6th semester, and again I will come for another class, then I'll take another topic. This is actually a discussion session, this is not a class. I cannot call it a class because there are no students. I am the only one from one side discussion, but then also it is just a try to discuss various and varieties topics of the syllabus to the students for their benefit. If there are any comments, negative comments, please go ahead. Positive comments, please go ahead, but at least like and comment this channel so that I will be happy and I will be energized to take next discussion session for my students and those who like my channel. Thank you very much for being with me and listening to my class. I hope to get your support and cooperation in my next classes also. Thank you so much.